আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নপত্রটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষার জন্য। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটা দেখে নেব। দেখো, সাহিত্যমেলা বই থেকে গদ্য থেকে রয়েছে বাহানু সিংয়ের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবতাত্ত্ব হিমালয়। তারপর কবিতা থেকে রয়েছে ভারত তীর্থ, দিন প্রলো, বইটু, এইগুলো। আর তোমরা স্কুল থেকে অবশ্যই সিলেবাসটা জেনে নেবে, কারণ সব স্কুলের সিলেবাস একরকম হয় না, অথবা স্কুলে কিন্তু সিলেবাসটি একটু চেঞ্জও করতে পারে। তো সেটা তোমরা অবশ্যই স্কুল থেকে জানবে। এরপর তোমাদের স্টেজ সহায়ক পাঠ রয়েছে মাকুস, এখানে 6ষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত থাকবে। ব্যাকরণ বই থেকে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি, অনুসর্গ, এগুলো থাকে। নির্মিতি থেকে রয়েছে দেখো প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো দেওয়া হয়। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং এটা দেখো তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন। টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে, এবং এখানে দেখো তোমাদের প্রথমে 11টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এই 11টি এমসিকিউ প্রশ্ন, যেগুলো 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এগুলো গদ্য থেকে 3টি প্রশ্ন থাকে, কবিতা থেকে 3টি প্রশ্ন থাকে, ব্যাকরণ থেকে 5টি প্রশ্ন থাকে। এরপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা, যেগুলো গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, সহায়ক গ্রন্থ যেটা মাকুস সেখান থেকে 2টি, ব্যাকরণ থেকে 5টা। এরপর দেখো তোমাদের গদ্য থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, কবিতা থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, সহায়ক পাঠ সেখান থেকে 1টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। তারপর দেখো গদ্য থেকে 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর 10 নম্বর, কবিতা থেকেও 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর 10 নম্বর, সহায়ক পাঠ সেখান থেকে করতে হবে 5 নম্বর মানের প্রশ্ন একটা। আর নির্মিতি যেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা, পত্র রচনা, যেগুলো বাগধারা রয়েছে, ঠিক আছে, এক কথায় প্রকাশ, সেখান থেকে থাকবে 6 + 4 10 নম্বর। তো দেখো গদ্য থেকে থাকছে টোটাল 20 নম্বর, কবিতা থেকে টোটাল 20 নম্বর, সহায়ক পাঠ সেখান থেকে টোটাল 10 নম্বর, ব্যাকরণ থেকে টোটাল 10 নম্বর, নির্মিতি থেকে থাকবে 10 নম্বর। এই হচ্ছে 70 নম্বরের তোমাদের নাম্বার বিভাজন, এবং সেখানে সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, টোটাল। তো একটি প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর আমরা ভিডিও থেকে পরপর দেখবো। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা ইনস্টল করবে, তারপর হচ্ছে রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, নিজের মতো পাসওয়ার্ড তৈরি করতে হবে, দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর সবার উপরে এই অংশে ক্লিক করবে। যদি ক্লাস 7-এর তোমরা কোনো কোর্স নিতে চাও, তাহলে কী করবে, ক্লাস 7টাকে সিলেক্ট করবে। যেমন আমি এখানে সব এগুলো সিলেক্ট করা ছিল, আমি ক্লাস 7টাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নিজে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করবো, তারপর ইয়েস বাটনে ক্লিক করবো। তাহলে কী হবে, আমি ক্লাস 7-এর কোর্সগুলো দেখতে পাবো, বাকি ক্লাসের কোর্সগুলো আমি দেখতে পাবো না, ঠিক আছে, খুঁজে পেতে সুবিধা হবে আর কি। তো প্রথমে দেখো ক্লাস 7-এর গণিত, ইংরেজিগুলো দেওয়া আছে। গণিত আর ইংরেজি কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর থাকবে না, শুধুমাত্র 5টি করে মডেল কোশ্চেন পেপার সেট আর 5টি করে হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। এর জন্য এখানে এর যে প্রাইস সেটা রাখা হয়েছে 699 রুপিস, এবং বাকিগুলোর হচ্ছে 99 রুপিস। আর সব সাবজেক্টগুলো একসঙ্গে যদি নিতে চাও, তাহলে সেখানে তোমাদের ডিসকাউন্ট হবে অনেকটাই। সেখানে 399 রুপিসে সব সাবজেক্টগুলো পেয়ে যাবে। বাই নাওতে ক্লিক করে বাই করতে পারো, অথবা প্লে লিস্টে ক্লিক করে তারপর হচ্ছে এখানে কন্টেন্ট বাটনে ক্লিক করে সাবজেক্ট ওয়াইজ এখান থেকে সব কিছু তুমি দেখতে পাবে। যেমন যদি আমি সায়েন্স এখানে ক্লিক করলাম, প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, তারপর 5টি মডেল কোশ্চেন পেপার সেট, 5টি প্র্যাকটিস সেট। মডেল কোশ্চেন পেপারের মানে সমস্ত উত্তর করে দেওয়া থাকবে, প্র্যাকটিস সেটগুলোর উত্তর থাকবে না, সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো এইভাবে যে কোনো ক্লাসে তোমরা নিতে পারো, পারচেস করে নিতে পারো এখানে বাই নাওতে ক্লিক করে। তো এইভাবে উপরে যে কোনো ক্লাস সিলেক্ট করে নেবে। একাধিক ক্লাসও সিলেক্ট করতে পারো। একাধিক ক্লাস সিলেক্ট করলে কী হবে, সমস্ত সমস্ত ক্লাসগুলোই এখানে দেখতে পাবে, সেখান থেকে তোমাদের একটু খুঁজে নিতে হবে। আর একটি সিঙ্গেল ক্লাস সিলেক্ট করলে কী হবে, খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি দেখিয়ে দিলাম তোমরা কীভাবে এখানে কোর্স পারচেস করতে পারবে। তো চলো আমরা এখন প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথম 1 নম্বর দেখে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 11টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা মান 1 নম্বর করে। 1 নম্বর দিকে রয়েছে দেখো, কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন বকের শাড়ি, এরপর বলাকার শাড়ি, হংসের শাড়ি না পাখির শাড়ির সঙ্গে। উত্তর হবে এখানে পাখির শাড়ির সঙ্গে। 2 নম্বর, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? তো এটা সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি না গীতালি। উত্তর হবে গীতাঞ্জলি, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 3 নম্বর, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান না বর্তমান পত্রিকা। উত্তর হবে এখানে যুগান্তর পত্রিকা। 4 নম্বর দাগে এই মহিয়সী ছিলেন সেই পরিণতি সম্ভাবা মেঘ। এখানে মহিয়সী হলেন দুকড়িবালা দেবী, ননিবালা দেবী, কমলা দেবী, মাতঙ্গিনী দেবী। উত্তর হচ্ছে ননিবালা দেবী। 5 নম্বর, সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো বলতে বোঝানো হয়েছে কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ,
মেয়ারো না ত্রিনিদাদ? তো দেখো এটার উত্তর হবে মেয়ারো। 1-6 নম্বর, নুরুকে দেখে হেসেছে সুবলার মা, সুবলের মা, মাসিমা, সুফলের মা? উত্তর হবে সুবলের মা। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক, এটা বড় গির্জা, বড় মন্দির, বড় মসজিদ না বড় বাড়ি? কালিম্পংয়ের ল্যান্ডমার্ক এটা হচ্ছে বড় গির্জা। তারপর দেখো বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্নেক না তব্য? তো বিদেশি প্রত্যয় হচ্ছে গিরি। তির্যক বিভক্তি কোনটি? কে, র, এ, জন্য। এ হচ্ছে তির্যক বিভক্তি। 1-10 নম্বর দেখে হাটে লোক গিজগিজ করছে। হাটে অংশটি কালাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ? তো হাটে হচ্ছে স্থানাধিকরণ, তো স্থান বোঝাচ্ছে বা জায়গা বোঝাচ্ছে। 1-11 নম্বরে তাঁতি তাঁত বুনছিল। তাঁত হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। তো কি বুনছিল? তাঁত বুনছিল, এটা হচ্ছে কর্মকারক। 2 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1-13 = 13। পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে? তো 7টা মশার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে। তো রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন কে? এটার উত্তর আমরা লিখছি, দেখো রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। 2-3 নম্বর, পটল বাবুর আসল নাম কি? পটল বাবুর আসল নাম শ্রী শীতলাকান্ত রায়। কে এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন? ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন। 2-5 নম্বর হচ্ছে মার অভিষেকে এসো এসো তরা কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 2-6 নম্বর, দিন ফুরোলে কবিতাটি কোন কবির লেখা? দিন ফুরোলে কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। বাগধারাটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। চোখে চোখে রাখা। তো চোখে চোখে রাখা আমরা লিখছি, এটার মানে কি? সতর্ক দৃষ্টি রাখা। মা ছেলেটিকে সবসময় চোখে চোখে রাখে। এরপর দেখো পদ পরিবর্তন করো, এটা অভিজাত। এটার পদ পরিবর্তন করতে হবে কি? অভিজাত্য। তব্য প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। গম যোগ তব্য, গন্তব্য। একটি সংখ্যাবাচক শব্দ ও একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। একটি সংখ্যাবাচক শব্দ হলো 2 এবং পূরণবাচক শব্দ হলো দ্বিতীয়, তৃতীয় এগুলো পূরণবাচক শব্দ, আর 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সন্ধি শব্দের অর্থ লেখো। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। 2-12 নম্বর, কী কারণে মাকুর চেহারা বদলে গেল? বাঁশ বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকুর চাবি ঘুরিয়ে ফেলেছিল, ফলে তার চেহারা বদলে গিয়েছিল। খরগোশরা ভয় পেয়েছে কেন? খরগোশরা ভেবেছে ওদের মারবে এবং বাচ্চাদের নিয়ে নেবে, তাই তারা ভয় পেয়েছে। 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারদার কি শাস্তি হয়? তো কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী গদ্যাংশে দুকড়িবালা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7টা মশার পিস্তল পায়। ওকে, বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে এবং তিনি অস্ত্র কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে, এই সমস্ত তথ্য স্বীকার না করায় পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। নেক্সট হচ্ছে দেখো 3-2, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? উপদেশটি কি? গগন পাকরাশির উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল। তিনি পটলবাবুর নাট্যগুরু ছিলেন। তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যাতে যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জন মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। এই অমূল্য উপদেশই পাকরাশি মশাই পটলবাবুকে দিয়েছিলেন। 3 নম্বর, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্য তীর্থ বলা হয়েছে কেন? তো ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে, তাই কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে, সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন? সূর্যি ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কথকরা দুচ্ছাই বলেছেন। 5 নম্বরে, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল? ওকে, গিরিন টুনুকে নিজের চোট দেখিয়ে তার চোটের কথা ভুলিয়ে দিয়েছিল
তাছাড়া গিরিন টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে, সেই একমাত্র ভরসা, সে চাইলে 3টে গোল দিতে পারে। এইভাবে গিরিন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল। 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, কম বেশি 5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 3 নম্বর। সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারলো? সোনাটিয়া বাড়ি থেকে জঙ্গলে চলে যাওয়ার পর তাদের পিসেমশাই মাকুড় ছদ্মবেশে তাদের সঙ্গে ছিলেন। ছোট হোটেলওয়ালার জন্মদিনে যখন সবাই সার্কাসের আনন্দ উপভোগ করছিল, তখন তার দেওয়া খবর মতো সোনাটিয়ার বাবা, মা, আম্মা, ঠাম্মি সবাই হোটেলে গিয়ে অপেক্ষা করছিল। তারপর সার্কাস শেষে যখন সবাই হোটেলে যায়, তখন সোনাটিয়া সেখানে তাদের পরিবারকে দেখতে পায়। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। তাহলে 2 নম্বর, সং এর লটারির টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল? তো টিয়া মাকুকে চালু করার জন্য যে চাবি তৈরি করেছিল তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়েছিল। তার রং ছিল গোলাপি। সোনা দেখে সঙের পকেট থেকে যে টিকিটের অংশ দেখা যাচ্ছে তার রং গোলাপি, আর টিয়ার চাবির রঙও গোলাপি। তাই সে ব্যাপারটা বুঝে তা খুঁজে বার করে। 5 নম্বরে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 4 = 20, অর্থাৎ প্রশ্নের মান এখানে 5 নম্বর করে। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি তা কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? তো পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছেন, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। অথবা দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। তো কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় গোধূলি প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণিত হয়েছে। সূর্যের অস্ত যাওয়া, চাঁদ ওঠা, তারাদের আকাশ জোড়া বিস্তার, পাখিদের সারিবদ্ধভাবে বাসায় ফেরা, চারদিক আধার করে আসা, এই সবই এই কবিতায় কবি তুলে ধরেছেন। এর পাশাপাশি সূর্য ডোবার পর শিশু মনের অবস্থা কেমন হয়, মাঠ ছেড়ে ঘরে ফেরার সময় তাদের কতটা মন খারাপ হয়, সে কথাই কবি আমাদের জানিয়েছেন। কবি যেন নিজে শিশু হয়ে শিশু মনের বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। 5 2 নম্বর, ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীর বলতে কবি কি বুঝিয়েছেন? তো কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। অথবা সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? তো এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে। সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে। তাই কবির মনে হয়েছে সে গান কলকাতা শহরে ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না। 5 3 নম্বর, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবীর অবদান আলোচনা করেন। তো ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেয়ে ননিবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে রিসরায় আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু মশার পিস্তলের সন্ধান না দিয়েই গ্রেপ্তার হন রামচন্দ্র মজুমদার। ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। এরপর তাকে জেলের পানিশমেন্ট সেলে 3 দিন প্রায় আধ ঘন্টা একটা দরজা জানলাহীন অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থাতেও তিনি মুখ খোলেননি। এরপর অপরদিকে বনপ নিবারণ ঘটকের সূত্রে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকড়িবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করে আনা 7টা মশার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তল কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে তা স্বীকার করেননি। সামান্য গ্রামের বউ হয়ে কোলের শিশুকে ফেলে চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। অথবা বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। পটলবাবুর জীবনে বহুবার বহু ক্ষেত্রে আঘাত
পটলবাবু জীবনে বহুবার বহু ক্ষেত্রে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি, কখনো হতাশ হননি। জীবনে তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায়। অনেক দিন পর 52 বছর বয়সে যখন অভিনেতার ডাক পেলেন, তখন সেই স্বপ্ন আবার জেগে উঠল। নিজের সমস্ত ক্ষমতা দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মনের ভাব। সবার কাছে বাহবা পাওয়াটাই তার পারিশ্রমিক ধরে নিয়ে পটলবাবু বাড়ি ফিরে আসেন। এর থেকেই বোঝা যায় তিনি একজন সত্যিকারের শিল্পী। 5-এর 4 নম্বর, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? তাকে বেশি ভাবতে হলো না, কেন? ওকে, এখানে কার স্বগতোক্তি মানে হচ্ছে এই উক্তিটা কার সেটা এখানে বলতে হবে। দেখো, নরহরির মার স্বগতোক্তি মানে এই কথাটা নরহরির মা বলেছিল আর কি। তারপর কাকে বেশি ভাবতে হলো না? নরহরিকে বেশি ভাবতে হলো না। কেন ভাবতে হলো না? নরহরির মা কাশি যেতে চাইলেন, মার ইচ্ছে হয়েছে, নরহরি বাধা দেবে না। মার সকল কথাতেই নরহরি অস্থির হয়ে পড়ে, কিন্তু এই ইচ্ছেটা মার, তাই নরহরিকে বেশি ভাবতে হলো না। মার ইচ্ছেই তার ইচ্ছে। অথবা আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রঙে ধ্বনিত হয়েছে। তো যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গেয়ে কলরব করতে করতে ভারতে প্রবেশ করেছিল, তাদের সুরের কথা এখানে বলা হয়েছে। যেহেতু সেই সুরে অনেক মানুষের নানান ধ্বনি রয়েছেন, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবির রঙে বহু মানুষের মিলনের সেই বিচিত্র সুর ধ্বনিত হয়েছে। কবি অনুভব করেছেন তারা সবাই তার মাঝেই বিরাজ করছে। নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্ন নম্বর 5 নম্বর, 6 রাখে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। তো হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলা সবাইকে বিনে পয়সায় ভুনি খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিল। সেই উৎসব উপলক্ষে সেদিন জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল। আশপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসে পরীদের রানীকে আনা, সোনাটিয়ার নাচ, মাকড় খেলা দেখানো এবং মাকড় সাথে পরীদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর খাবার জায়গায় গিয়ে দেখা যায় সেখানে সোনা ও টিয়ার মা বাবা, ঠাম্মি, আম্মা, পিসেমশা, পিসিমার ছেলে বোম্বা এবং কয়েকজন পুলিশ উপস্থিত সেইখানে। তখন হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করে। এইসব হই হুল্লোড়ের মধ্যেই হোটেলওয়ালার আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যায়। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 6-2 নম্বর, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে কে এই হোটেল চালাতো? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বনের মধ্যে নোটো অধিকারী হরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার ওপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুড়ির উপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুলদারি গোপ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 7 নম্বরে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করতে বলা হচ্ছে। প্রশ্নের মান 4 নম্বর। তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র লিখতে হবে। 7-এর 2 নম্বর হচ্ছে পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে পত্র লিখতে হবে। তোমার বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লিখতে হবে। বা অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লিখতে হবে। তো 4টি পত্র দেওয়া হচ্ছে, যে কোনো একটি লিখতে হবে। চলো পত্রগুলো কীভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে। এটা আমরা করছি কীভাবে লিখবে। প্রথমে উপরে সুজয় বিশ্বাস অর্থাৎ নিজের নাম ঠিকানাটা এখানে ডান দিকে লিখবে। ওকে, নিজের নাম ঠিকানা এবং ডেট লিখবে। তারপর প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা লিখবে। প্রথম নামটুকু লিখবে, পুরো নামটা লেখার এখানে দরকার নেই। দেখো আমরা লিখছি, অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাইনি। কেমন আছো জানি না, আশা করি ভালো আছো। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেদিন আমরা সবাই আনন্দ করেছি। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা
সুন্দর সুন্দর ছবি, ফুল আর নানা রঙের বেলুন দিয়ে খুব সুন্দর করে মাঠ সাজিয়েছিলাম। সকাল 10টায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। আমাদের শিক্ষকগণ ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। অনেকেই বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার পায়। আমিও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। সবশেষে আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের বার্ষিক ক্রীড়া কেমন হলো অবশ্যই জানাবে। ইতি তোমার বন্ধু সুজয়, এখানে নিজের নামটা লিখবে, প্রথম নামটুকু, তারপর অনিমেষ সরকার মানে নিজের বন্ধুর পুরো নাম, পুরো ঠিকানা এখানটায় লিখবে, ঠিক আছে? পুরো নাম, পুরো ঠিকানা আর হচ্ছে এখানে অ্যাড্রেস মানে ডেট লিখবে। তো এইভাবে এই পত্র লিখবে। তারপর দেখো পরের যে পত্র রয়েছে, পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। এটা জানার জন্য এটা তোমরা কী করে নিজের নাম এবং নিজের ঠিকানা এখানে ডান থেকে লিখবে। তারপর প্রিয় বন্ধু লিখে নিজের নামটা মানে নিজের প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা এখানে লিখবে, নিজের নাম না, এখানে বন্ধুর নামটা লিখবে। মানে বন্ধুকে যেহেতু আমরা চিঠিটা লিখছি, বন্ধুকে সম্বোধন করে এখানে তুমি লিখবে। তারপর পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো। এই বছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কিভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে। তারপর ইতি তোমার বন্ধু অর্ণব, এখানে নিজের বন্ধুর নাম, বন্ধুর মানে পুরো ঠিকানা এবং তারিখ লিখবে, এভাবে লিখবে পত্রটিকে। ওকে, নেক্সট দেখো আরও একটি পত্র আমরা এখানে লিখছি তোমাদের জন্য। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, অর্থাৎ তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, তার জন্য তোমাকে একটি পত্র লিখতে হবে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় প্রথমে লিখবে, তারপর নিজের বিদ্যালয়ের নাম লিখবে, বিদ্যালয়ের ঠিকানা লিখবে এখানটায় এবং তারিখ লিখবে। বিষয় হচ্ছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, এটা হচ্ছে আমাদের বিষয়। মহাশয় বা মহাশয়া, শিক্ষিকা হলে মহাশয়া লিখবে, শিক্ষক হলে মহাশয় লিখবে। বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। এখানে তারিখটা লিখবে, যেদিনকে তুমি যে তারিখ থেকে স্কুলে যাওনি এবং যে তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত স্কুলে যাওনি সেই তারিখটা এখানে লিখতে হবে। এখানে একটা তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি লিখেছি, তারিখটা দিলাম। তারপর এই পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি তুমি যে কদিন করেছো, 5 দিন ছুটি করলে 5 দিন লিখবে, 4 দিন হলো 4 দিন, 6 দিন হলো 6 দিন, 3 দিন হলো 3 দিন, ঠিক আছে? আর যদি এখানে তোমাদের উল্লেখ করে দেয় যে 3 দিন তুমি অসুস্থ ছিলে, সেই 3 দিনের জন্য তুমি পত্রটা, তাহলে কী করবে, তুমি 3 দিনই লিখবে এবং ডেটটাও সেভাবে দেবে। ওকে, তো এই 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। বিনীত লিখে নিজের পুরো নামটা এখানে লিখবে। আপনার একান্ত অনবদ্য ছাত্র, এখানে তন্ময় পাল, নিজের নামটা লিখবে, তোমরা পুরো নাম লিখবে, শ্রেণী হচ্ছে সপ্তম, রোল নম্বর লিখবে, সেকশন তাহলে সেকশন লিখবে, ঠিক আছে? এইভাবে লিখবে পত্রটিকে। তারপর 8 নম্বরে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 6 নম্বর। 8-এর একটি গ্রাম্য মেলার বিবরণ বা একটি মেলা দেখার অভিজ্ঞতা। তারপর 2 নম্বর হচ্ছে কম্পিউটার, 3 নম্বর বিজ্ঞানের ভালো মন্দ, 4 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষা ছাত্র সমাজ, 5 নম্বর স্বামী বিবেকানন্দ। 5টি বিষয় দেওয়া আছে, যে কোনো একটি সম্পর্কে আমাদের রচনা লিখতে হবে। তো প্রথমে আমি আমার দেখা একটি মেলা বা একটি গ্রাম্য মেলার যে বিবরণ সেটা লিখছি। তো দেখো ভূমিকা দিয়ে, মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলায় পরিচিত জনদের সঙ্গে দেখা হয় এবং ভাব বিনিময় হয়, একের সঙ্গে অন্যের সংযোগ ঘটে। মেলায় আমাদের সংস্কৃতিতে মেলার গুরুত্ব অসীম। আমার দেখা একটি মেলা হলো রথের মেলা। সাধারণত বর্ষাকালে অর্থাৎ আষাঢ় মাসে রথের মেলা বসে। এই উৎসব প্রধানত জগন্নাথ দেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই মেলা চলে 7 দিন। গ্রামের বড় মাঠের মধ্যে রথের মেলা বসে। সংসারের নানা ধরনের জিনিস, ছোটদের খেলনা, বাঁশের বাঁশি, পুতুল, মেয়েদের সাজার জিনিস, রং বেরঙের চুড়ি ইত্যাদি জিনিস বিক্রি হয়। আর বসে নানা রকমের খাবারের দোকান। এর মধ্যে সবথেকে বেশি যে খাবারটি মানুষকে আকর্ষণ করে তা হলো পাঁপড় ভাজা ও জিলিপি। মেলার নাগরদোলা, সার্কাস, ম্যাজিক, ইলেকট্রনিকের বিভিন্ন দ্রব্য অন্যতম আকর্ষণের দ্রব্য। এইসব মিলিয়ে মেলার 7 দিন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পূর্ণ থাকে। ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে রথের মেলায় অংশ নিয়ে এই মেলাকে মিলনক্ষেত্র করে তোলে। উপসংহার দিয়ে লিখছে, বাঙালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে মেলা। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা, ইতিহাস ও ঐতিহ্য। মেলার মধ্য দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে উঠেছেন। শুধু গ্রামেই নয়, শহরেও মেলা আনন্দের উৎসব।
মানুষকে আনন্দের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই। তাই তো মেলা আজও আমাদের কাছে এত আকর্ষণীয়। এরপর লিখছি আমরা বিজ্ঞানের ভালো মন্দ, এটা সম্পর্কে একটি রচনা। প্রথমে লিখব ভূমিকা। বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছেন। প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান, সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি, যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের বিভিন্ন প্রকার গাড়ি, যেমন মোটর বাইক, অটো রিক্সা, টোটো, বাস, ট্রেন, সাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার গাড়ি, নৌকা, স্টিমার প্রভৃতি জলযান এবং বায়ুযান আমাদেরকে প্রতিদিনের কর্মক্ষেত্রে খুব কম সময়ে ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় এবং আমাদের প্রতিদিনের জীবনকে কর্মমুখর করে তোলে। এছাড়া শিক্ষাক্ষেত্রে, সংবাদ মাধ্যম, চিকিৎসায়, কৃষিক্ষেত্রে, বিনোদনে, সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের অপকারিতা, বিজ্ঞানের যেটা ক্ষতির দিক, সেই দিকটা। পৃথিবীতে সকল জিনিসেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। যন্ত্রের উপর নির্ভর করতে গিয়ে আজ মানুষ দিন দিন শ্রমবিমুখ হয়ে পড়ছে। ক্রমশই কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা, ফলে শরীরে নানান রোগ এসে বাসা বাঁধছে। উপসংহার দিয়ে লিখছি, দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতি ক্ষেত্রে নব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছেন যে বিজ্ঞানী প্রগতি মন্ত্র সভ্যতার প্রাণপ্রদীপ। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। নেক্সট, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এটাও আমরা তোমাদের জন্য লিখছি, তোমরা যে কোনো একটি পরীক্ষা লিখতে পারো, সব রচনাগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। দেখো, প্রথমে লিখছি ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যজল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টার জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। উপসংহার দিয়ে লিখছি, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। নেক্সট, স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা একটি রচনা ছোট্ট করে লিখছি। দেখো, 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়ার নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকতো তাকে বিলে বলে, ঠিক আছে, বিলে নামে ডাকতো। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী। সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল মানে কি, জানার আগ্রহ। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য, পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। তোমরা গল্প কবিতাগুলো খুব ভালোভাবে রিডিং পড়বে, সেই সঙ্গে এই পত্রের যে প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করলাম এবং রচনা, ঠিক আছে, চিঠি পত্র যেগুলো আমরা আলোচনা করলাম, খুব ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে আগের থেকেই। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নদের PDF-গুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে
পেয়ে যাবে। ওকে, তো অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে সেখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। তারপর দেখো অ্যাপের এই যে সবার উপরে একটা অংশ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তোমাদেরকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। সব ক্লাসগুলো যদি সিলেক্ট করে নাও তাহলে কী হবে, সব ক্লাসের কোর্সগুলো তুমি একসাথে দেখতে পাবে এবং সেখানে যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের কোর্স খুঁজে পেতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য যে ক্লাসের কোর্সটা তোমরা পেতে চাইছো শুধুমাত্র সেই ক্লাসটাকে সিলেক্ট করে রাখবো। যদি আমি শুধুমাত্র 7-এর ক্লাসটাকে সিলেক্ট করি, যে ক্লাস 7, ঠিক আছে, ক্লাস 7টাকে সিলেক্ট করলাম, দিয়ে নিচে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবো, তাহলে কী হবে, ক্লাস 7-এর কোর্সগুলো দেখা যাবে, বাকি কোর্সগুলো দেখতে পারবো না। বাকি কোর্সগুলো দেখতে চাইলে আবার সেই ক্লাসটাকে সিলেক্ট করে নেবো, অথবা সমস্ত ক্লাসগুলো একসঙ্গে সিলেক্ট করে নেবো, নিলেও তোমরা সেখান থেকেও খুঁজে পাবে, তোমাদের একটু স্ক্রোল করতে হবে। ঠিক আছে, দেখো ক্লাস 7-এর প্রথমে ইংরাজি, গণিত রয়েছে, এগুলো বিজ্ঞান, এগুলো সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে এবং অল সাবজেক্টের যে কোর্স সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক সব কিছু রয়েছে। ইংরাজি এবং গণিতের শুধুমাত্র মডেল কোশ্চেন পেপার সেট রয়েছে 5টি করে প্র্যাকটিস সেট রয়েছে। এখানে অধ্যায়ভিত্তিক কোর্স নেই, বাকি মানে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর নেই। বাংলা, ইতিহাস, ভূগোল আর বিজ্ঞান এদের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে এবং সব কিছু রয়েছে। তো এটার হচ্ছে 399 প্রাইস রাখা হয়েছে। বাই নাতে ক্লিক করে বাই করতে পারো, অথবা প্লে লিস্টে ক্লিক করে ডিটেলস চেক করতে পারো। এখানে কন্টেন্টে ক্লিক করবে, তাহলে দেখো আমাদের অধ্যায় মানে সাবজেক্ট ওয়াইজ সবগুলো চলে আসছে। এখানে যদি সায়েন্সে তুমি ক্লিক করো, সায়েন্সে ক্লিক করলে কী হবে, প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আছে, তারপর 5টি মানে মডেল কোশ্চেন পেপার সেট, তারপর যে প্র্যাকটিস সেট রয়েছে এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। যে কোনো তুমি এখান থেকে মানে দেখে নিতে পারবে। ঠিক আছে, পারচেস করার পর এগুলো তুমি নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। এবং অন্যান্য যদি অন্য ক্লাসে নিতে চাও তাহলে সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবে। যেমন ক্লাস 8 নিতে চাইলে 8টা সিলেক্ট করবে, ঠিক আছে, 7টা আমি এখানে ডিসিলেক্ট করে দিলাম। সেভ চেঞ্জের বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে দেখো ক্লাস 8 চলে আসবে। ঠিক আছে, এখান থেকে এইটে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিতে চাও সেটাও নিতে পারো, অথবা সবগুলো একসঙ্গে কিন্তু এখান থেকে তুমি নিতে পারো। ওকে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ থেকে যে কোনো কোর্স তোমরা পারচেস করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।